আফ্রিদির সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে 2 বছর আগে আমি একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওটা হচ্ছে যে একজন মহিলা কান্না করে। মাই টিভির আসল মালিক এইটা দাবি করে, একজন মহিলা কান্না করে প্রচুর, আর সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়। আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস এর একজন সাংবাদিক। তখন আমি চিন্তা করলাম, আমি যেহেতু সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে এই মহিলাটা কান্না করতেছে, তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও বানাচ্ছি না। তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয়, তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয়, আর এটা তদন্ত করবে প্রশাসন। প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য, তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয়। তো আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি, আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে, ভাইরাল ভিডিও, তখন সেটা নিয়ে আমি কথা বলছি। তারপরও তারা আমাকে মামলা দিয়ে দিছে এই মহিলার সাথে, এবং যেই সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিচ্ছে। তো আমি এই মহিলাকে এখন হয়তো চিনি, এখন ভাইরাল হয়েছে, আমি তাদের সাথে আমি আমার নাম জড়াই দিছে মামলাতে, এখন চিনি, এবং ওই সাংবাদিককে এখন চিনি, বাট আগে তো চুল পরিমাণ চিনতাম না। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই মহিলা কিংবা সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না। তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে, তারপর আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না। আমার যে এত বড় সমস্যা গেল, আমার যে আমার নামে যে মিথ্যা মামলা দিল, তারপরে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি নাই, কারণ আমি তো জানি এসবের মধ্যে আমি নাই। আমি হচ্ছে একজন ইউটিউবার, আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, ফানি ভিডিও বানানো, আর যখন প্রতিবাদ করার দরকার পড়ে কোনো বিষয় নিয়ে, তখন আমি সেই বিষয় নিয়ে প্রতিবাদ করি। তো আমার ওই ভিডিওটা ছিল প্রতিবাদী একটা ভিডিও, কিন্তু মামলা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয়। আমি ফার্স্ট দিন ডিবি অফিসে যাই, সেখানে তারা আমার কাছে আমার ইউটিউব চ্যানেল চাই। আমি আমার ইউটিউব চ্যানেল দিই, সেইটার পাশাপাশি তারা আমার অন্য চ্যানেলও চাই, যেটাতে আমি শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করি। তো এখন আমার কথা হচ্ছে যে তারা আমার অন্য চ্যানেল কিভাবে চাইতে পারে? তারা আমার চ্যানেল চাইতে পারে, যেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি, যে চ্যানেলে এই ভিডিওটা ছিল সেইটা চাইতে পারে। তারা আমার সব চ্যানেল, সব পেজ, সবকিছু রাখলো। আমিও সচেতন নাগরিক হিসেবে সবকিছু দিলাম। আমি ভাবছি যে তারা হয়তো আমার চ্যানেল এবং পেজ সবকিছু দিয়ে দিবে, হয়তো 2-3 দিন তদন্ত করবে, বা 1 সপ্তাহ বা সর্বোচ্চ 10 দিন। কিন্তু তারা আমার চ্যানেল 2 মাস, 3 মাস, 4 মাস, প্রায় হয়তো 1 বছরের মতন রাখে সর্বোচ্চ। তো 1 বছরে আমার একজন ইউটিউবারের জন্য যে কি পরিমাণ কষ্টের বিষয় যে একটা চ্যানেল রাখা। ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে, স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন? আপনি তহিদ আফ্রিদিকে চিনেন না, এবং ডিবি হারুন কি লাগে তহিদ আফ্রিদির আপনি জানেন না। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আর এই ডিবি ইনি বলতেছিল যে ইসলামিক ভিডিও বানিয়ে তো ভালো ইনকাম করতেছেন, দাজ্জাল বানিয়ে কত ইনকাম করলেন, মানে এরকম ভাবে তারা টিটকারি করে আমার সাথে। তারপর হচ্ছে তারা আমাকে বলতেছিল যে জেলে দিয়ে দিবে। ডিবি বলতেছিল যে স্বপন ভাই আপনার তো জেলে যাওয়া লাগতে পারে। আমি বললাম মানে কি? আমি একজন পাবলিক ফিগার, আপনারা আমাকে এখানে ডাকলেন যে কথা বলবেন, তো বলার কথা বলে আপনারা আমাকে বলতেছেন এখন জেলে যাওয়া লাগবে। আপনারা আমাকে আগে বলতেন, আমি যেহেতু এখানে আসতে পারলাম, তখন আমি আমার ফ্যামিলিকে গুছাই দিয়ে আসতে পারতাম। এরকম বিষয় ছিল। তহিদ আফ্রিদি আর তো আমার নামে মিথ্যা মামলা দেওয়ার পর আমি ওদের কাছে অনেক কান্না করি, কারণ আমি তো এসবের সাথে জড়িত না। আমি একজন এন্টারটেইনার ইউটিউবার, তো মাঝে মধ্যে প্রতিবাদী ভিডিও করি। তো তারা যাদের সাথে আমার নাম জড়াই দিছে মামলাতে, এগুলোর সাথে তো আমি জড়িত না। তো তারপর দেখা যাচ্ছে তার কাছে আমি এত পরিমাণ কান্না করি, সেটা বাংলাদেশের সবাই দেখছে তখন। আর আমি তাদেরকে এই বিষয়টাও জানাই যে আমার যে 3-4 জন ভাতিজি ছিল, তাদেরকে দেখাশোনা করা লাগতো আমার। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আফ্রিদি যে লাইভে দেখলাম যে বললো, যখন পুলিশ তাকে ধরে, তখন বললো যে তার ওয়াইফ নাকি 6 মাসের প্রেগনেন্ট। তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে হয়রানি করে, তখন কিন্তু আমি তাদেরকে জানাই, এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু ওই সময়টাতে 5 থেকে 6 মাসের প্রেগনেন্ট ছিল। কিন্তু তাদের চুল পরিমাণ মন গলে নাই আমার এই কথাগুলো শুনে। বাংলাদেশের সবাই বলছে যে স্বপন ভাইয়ের বিষয়টা শেষ করার জন্য, স্বপন ভাই যেহেতু লাইভে এসে এইভাবে কান্না করতেছে, সমস্যাটা সমাধান করে দেন। কিন্তু তারা আমার এই সমস্যা সমাধান করে নাই। কোর্ট থেকে 1 বছর পর এটা শেষ হয়, কারণ ওইখানে তদন্ত করার পর চুল পরিমাণ কোনো তাদের সাথে আমার সম্পর্ক পাই নাই, কারণ আমি তাদেরকে চিনি না। যাদের সাথে আমার মামলা দিয়ে দিছে তাদেরকে আমি চিনি না, তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে পাবে? আর আপনারা প্রায় ভিডিওতে দেখবেন যে আমি বলি যে আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে। সেই 1 বছর হচ্ছে 1 বছরে আমি কোনো কাজ করতে পারি নাই। এতটাই প্যারার মধ্যে আমি ছিলাম যে 2 দিন পর পর আমার ডিবি অফিসে যাওয়া লাগতো। আর তখন তো আমি কোনো কাজও করতে পারতেছিলাম না, কারণ আমার পেজ, চ্যানেল সবকিছু তাদের কাছে। তখন আমার ইনকাম সবকিছু অফ। তো আমার হাতে যে টাকা জমানো ছিল,
সবকিছু আমার শেষ। আমার যে একটা R15 ছিল বাইক, সেই বাইকটা পর্যন্ত বিক্রি করার অবস্থা হয়ে গেছে ওই সময়টাতে। এতটা পরিমাণ তারা এতটা চাপের মধ্যে আমাকে রাখছিল আর কি। ওই দিন তৈদ আফ্রিদি এবং তাদের মানে আমার কান্না দেখে তাদের মন গলে নাই। আর ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমি যেই পরিমাণ কান্না করতেছি এই পরিমাণ কান্না যেন একদিন তৈদ আফ্রিদি করে। কারণ তাদের মনটা এতটাই মানে পাথর যে একটা ছেলে এইভাবে কান্না করতেছে। আর একটা কথা ছিল যে মামলাটা যদি সত্যি হতো, তাহলে আমি যদি তাদের শত্রু হতাম তাহলে একটা কথা ছিল, আমি তাদের শত্রু না, কোনো কিছু না, আমি একজন এন্টারটেইনার ইউটিউবার, সেই হিসেবে আমি ভিডিও বানাইছি। কিন্তু তারা আমাকে আমার একটা বছরই আমার লাইফ থেকে শেষ করে ফেলছে। এই জন্য আজকে আমার মতোই কান্না করতেছে আফ্রিদি। এটাই সবকিছু। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।